যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং আজকের সাজেশনটা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। তোমাদের এই যে ডিএসসিসি 3 পেপার, এটা 75 মার্কসের পরীক্ষা। 3 ধরনের প্রশ্ন থাকবে। কি কি 3 ধরনের প্রশ্ন? তোমাদের 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন দুটো এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আমি সাজেশনটা যেভাবে করেছি, তোমাদের মডিউল অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী তোমাদের সাজেশনটা আমি রেডি করে দিয়েছি। চলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে বাংলায় আলোচনা করছি, তারপর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। তোমাদের ডিএসসিসি 3 পেপার অর্থাৎ সিসি 3 যে পেপারটা, এই পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেট। আর এখানে দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো মডিউল 1-এ প্রথম যে অধ্যায়টা আছে দেখতে পাচ্ছ, যে নর্মেটিভ, তারপরে লিগাল ইনস্টিটিউশনাল, অর্থাৎ এখানে বাংলা করলে হয় আদর্শিক বা আদর্শনিষ্ঠ আইনি প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতামূলক আচরণগত পদ্ধতি বিশ্লেষণ কাঠামো কার্যবাদী তত্ত্ব। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নগুলো, অর্থাৎ তোমাদের মডিউল 1-এর প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো দেখো। 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি মনে করো নীতিমানবাচক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী, যুক্তিসহ ব্যাখ্যা করো। কি অর্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা হয়? দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব কি, এর সীমাবদ্ধতা কি বা এর সীমাবদ্ধতা লেখো। তারপরে দেখো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যবস্থা জ্ঞাপক আর হচ্ছে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা তৈরি করো। 5, 10 বা 20-তে আসতে পারে, কারণ তোমরা দেখছো এটা সিলেবাসে আছে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ সিস্টেম অ্যানালিসিস এবং স্ট্রাকচারাল ফাংশনালিজম এটা আছে, যেহেতু এখান থেকে প্রশ্ন কিন্তু দেবে তোমাদের নতুন, যেহেতু এই সিলেবাসটা নতুন তোমরা পরীক্ষা দিচ্ছ। পরে যেটা আছে দেখো, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। কি অর্থে একে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা হয়? এই যে পার্টটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমাদের 10-এও শুধু তুলে দিতে পারে বা 5-এও দিতে পারে। আচরণবাদকে কেন একটি পদ্ধতিগত বিপ্লব বলা হয়, এটা ভালো করে তোমাদের তৈরি করতে হবে। তারপরে দেখো রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এটাও দেখতে পারো। এবারে 5 নম্বর এর যে প্রশ্নগুলো এখান থেকে তোমাদের তৈরি করতে হবে, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য, তারপরে নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। নেক্সট আছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির অবদান উল্লেখ করো। নেক্সট রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি লেখো। এবারে দেখো 2 নম্বর অধ্যায় হচ্ছে লিবারিজম অর্থাৎ উদারনীতিবাদ আছে। এখানে সোশ্যাল ওয়েলফেয়ারিজম অর্থাৎ সামাজিক কল্যাণবাদ আর নব উদারনীতিবাদ অর্থাৎ নিউ উদারনীতিবাদ আছে, তোমাদের নিও লিবারিজম আছে। এখান থেকে দেখো আমি 10 বা 20 নম্বরের জন্য তোমাদের দুটো প্রশ্ন রেখেছি। একটা হচ্ছে উদারনীতিবাদের বিবর্তন আলোচনা করো, আর একটা হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে নয়া উদারনৈতিক তত্ত্ব আলোচনা করো। 5 নম্বরের প্রশ্নও দুটো আছে, উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার শেষ কথা বিবৃতিটি ব্যাখ্যা করো। আরেকটা হচ্ছে উদারনীতিবাদ বলতে কি বোঝো। আরেকটা এখান থেকে দেখতে পারো যে নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও এখান থেকে 5-এ দেখে রাখতে পারো। এবারে 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে, দেখো 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে উত্তর উপনিবেশবাদ আর হচ্ছে নারীবাদ। এখান থেকে তোমাদের দেখো, এখান থেকে বড় প্রশ্ন আমি দিয়েছি। প্রথম প্রশ্ন যেটা আছে, আধুনিক রাজনীতি চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা। আরেকটা হচ্ছে এখানে দেখো, নারীবাদ পিতৃতান্ত্রিকতা নিষ্পেষণ উন্মোচিত করে বিবৃতিটি ব্যাখ্যা করো। তারপরে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে নয়া উদারনীতিবাদের ধারণার মূল নির্ধারকগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে রাজনীতি সম্পর্কে
নারীবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। এগুলো 5 নম্বরের তৈরি করবে। এবার মডিউল 2 দেখো, মডিউল 2টা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। বা তোমরা যারা ভাবছো যে এই সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার দেখো মডিউল 2 থেকে যেগুলো করতে হবে, প্রথম যে মডিউল 2 এর অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায় থেকে শুরু হচ্ছে দেখো মার্কসিয়ান অ্যাপ্রোচ অর্থাৎ মার্কসীয় দৃষ্টিভঙ্গি। এখানে ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম আছে অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং ঐতিহাসিক বস্তুবাদ। এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের বড় করতে হবে। মার্কসীয় সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ বিবৃত করো, অর্থাৎ ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্ব এখান থেকে করতে হবে বড় আকারে। 5 করবে মার্কসীয় চিন্তায় বস্তু জগৎ ও চেতনার সম্পর্ক বিশ্লেষণ করো। তারপরে হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, নেক্সট হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। এটা গেল 5 নম্বরের। এবার পরের যে অধ্যায়টা আছে দেখো, পরের অধ্যায় অর্থাৎ 5 নম্বর অধ্যায় যেটা আছে মূল ধারণা অর্থাৎ কি আইডিয়া, ঠিক আছে, রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যতা সহ এইগুলোর মধ্যে অর্থাৎ এই অধ্যায় থেকে দুটো আমি বড় প্রশ্ন রেখেছি। মার্কসের শ্রেণী সম্পর্কে তত্ত্বটি আলোচনা করো, আরেকটা হচ্ছে মার্কসীয় চিন্তায় রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যতার ধারণাটি ব্যাখ্যা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি আলোচনা করো। নেক্সট আছে মার্কসীয় তত্ত্বে শ্রেণীর গুরুত্ব, উদ্বৃত্ত মূল্যর নীতি ব্যাখ্যা করো। আর মার্কসের বিচ্ছিন্নতাবাদী তত্ত্ব লেখো। তারপরে দেখো 6 নম্বর যে অধ্যায় আছে পার্টি সম্পর্কে, দেখো 6 নম্বর অধ্যায় হচ্ছে পার্টি, গণতান্ত্রিক কেন্দ্রীকরণ, লেনিন রোজা লুক্সেমবার্গের বিতর্ক। এই যে অধ্যায় এখান থেকে করতে হবে, দেখো মার্ক্সবাদী চিন্তায় কমিউনিস্ট পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো গ্রামসির নাগরিক সমাজের তত্ত্বায়ন শাসক শ্রেণীর ক্ষমতা বিন্যাসের নতুন প্রেক্ষিত উন্মোচিত করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন আছে পুরো সমাজ ও আধিপত্যের ধারণা নির্মাণে গ্রামসির অবদান আলোচনা করো। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, বিপ্লব বিষয়ে লেনিন ও মার্ক্সের চিন্তার মূল পার্থক্য আলোচনা করো। আর হচ্ছে পার্টির গণতান্ত্রিক কেন্দ্রিকতার ধারণাটি আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। বেঙ্গলি সাজেশনটাই ইংলিশে ট্রান্সলেট করা আছে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও।